আমাদের প্রতিদিনের জীবনের সাথে আইসিটি ইনফরমেশন টেকনোলজি জড়িয়ে আমরা যখন কথাটা বলতে যাই তখন এটা খুব কঠিন শোনায়। আমাদের বাংলাদেশি কমিউনিটি এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, বা তারা সেই যুগের সঙ্গে পরিবর্তনের সঙ্গে টেকনোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজির যে রেভুলেশন হচ্ছে ডে বাই ডে, সেটার সঙ্গে কি পরিমাণ তারা রান করতে পারছে। আমরা কিন্তু খুব কম সংখ্যায় কমিউনিটি। আচ্ছা, তো এই যে সংখ্যায় কমিউনিটি আমরা একে তো আমরা সংখ্যায় কম, তো আমরা যদি এই কম সংখ্যার মানুষগুলিকে যদি একসাথে বুস্ট করতে চাই, একসাথে কোথাও আগাতে চাই, তাহলে রাতারাতি তো কোনো কিছু সম্ভব হবে না। সো এই একমাত্র ইন্টারনেটই পারে, আইটি পারে সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে। লেবার বেজ ইকোনমি বাংলাদেশ। সো বাংলাদেশ যেহেতু লেবার বেজ ইকোনমি, সো আমাদের টেন্ডেন্সিটাই এভাবে থাকে যে আমরা কোথাও গিয়ে কাজ করতে চাই। কমিউনিটি ডেভেলপমেন্টে আইসিটির ভূমিকা যদি আপনি শুরুতেই একটু ভূমিকাটা বলতেন, আসলে কমিউনিটি ডেভেলপমেন্টে আইসিটি কিভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আসলে কমিউনিটি ডেভেলপমেন্ট আইসিটির ভূমিকা আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আইসিটি আসলে এখন আর আলাদা করে অন্য কোনো গ্রহের কোনো মানে খবর বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস বা এলিমেন্টস না। এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে আইসিটি ইনফরমেশন টেকনোলজি জড়িয়ে আমরা যখন কথাটা বলতে যাই তখন এটা খুব কঠিন শোনায়। আচ্ছা, আসলে এটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মানুষ যেটা করে, সে তার আজকের ওয়েদারটা দেখে। সেই ওয়েদারটা যে দেখছে, সেই মানে আজকের ওয়েদার ফোরকাস্টটা দেখছে, সেটাও কিন্তু থ্রু আইসিটি মানে ইন্টারনেটের মাধ্যমে সে দেখছে। তারপরে সে নামাজের অ্যালার্ম দিয়ে রাখে, একজন মুসলিম একজন প্রেয়ার যিনি করবেন সে আজান দিয়ে রাখে। এই সব জিনিসগুলি কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই ঘটছে এবং আইসিটি সেক্টরের বাইরে কোনো কিছু আর নাই। কিন্তু আমি যখন কথা বলতে যাই তখন মনে হয় যে এটা মনে হয় খুব কঠিন একটা ব্যাপার। আচ্ছা, আপনি যখন কোথাও কোনো ইভেন আজকে যদি আপনি একটা যে কোনো একটা জায়গায় যেতে চান, ইভেন আমি যখন এখানে আসব তখন কিন্তু আমি এখানে আগে চেক করলাম যে আমি আসলে TBN24 দিয়ে সার্চ দিলাম, সে আমাকে বলে দিল যে এই রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে হবে। তো এটাও আইসিটি। তো আপনারা প্রতিদিন আইসিটি একটা বিশাল, এটা একটা মহাসাগরের মতো, মহাসাগরের মতো না, ইটস এয়ার। অ্যাকচুয়ালি আপনি যেমন অক্সিজেন নিচ্ছেন, আপনি কিন্তু বাতাস থেকে যে অক্সিজেনটা নিচ্ছেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, মানে ঠিক তেমনি ভাবে আইসিটিটাও কিন্তু আপনি সবসময় নিচ্ছেন। এটা আপনার চারপাশেই আছে, আপনি এটা ব্যবহার করছেন। কিন্তু যখন আমরা এটা বলতে যাচ্ছি বা কেউ বলছে তখন মনে হচ্ছে এটা মনে হয় খুব কঠিন কাজ। আসলে কিন্তু এটা কঠিন কাজ না। আচ্ছা, কিন্তু এইটা আপনি যেটা বললেন যে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেল আইসিটি, কিন্তু দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হবার পরেও আমাদের যে জিনিসটা অ্যালার্মিং বা আমাদের সবচেয়ে চিন্তার বিষয়, যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, বা তারা সেই যুগের সঙ্গে পরিবর্তনের সঙ্গে টেকনোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজির যে রেভুলেশন হচ্ছে ডে বাই ডে, সেটার সঙ্গে কি পরিমাণ তারা রান করতে পারছে, কি পরিমাণ অ্যাডজাস্ট করতে পারছে। একটু তাইলে আমি একটু পেছনে যাবো এই জন্য যে বাংলাদেশি আজকে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসে বসে, সো আমরা নিউ ইয়র্কে বসে আছি, এখানে বাংলাদেশি একটা কমিউনিটি, অনেক বড় কমিউনিটি। এটা কত বড় কমিউনিটি, কত বড় কমিউনিটি! মাত্র 2.5 থেকে 3 লক্ষ মানুষের কমিউনিটি। মানে আমি যদি কম্পেয়ার করি আদার ইমিগ্রেন্টস লাইক ডোমিনিকান রিপাবলিক, ইউনাইটেড মানে এই নিউ ইয়র্কের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে ডোমিনিকান রিপাবলিকের। ডোমিনিকান বা ল্যাটিনো যারা আছে, ডোমিনিকান রিপাবলিক, শুধু ডোমিনিকান রিপাবলিক একটা দেশ থেকে আসছে 11.5%। আচ্ছা আচ্ছা, এই কমিউনিটিতে আছে। চায়না থেকে আসছে এরপরে কম 9%। এরপরে আসছে মেক্সিকো এবং ইন্ডিয়া থেকে, নিউ ইয়র্ক সিটির কথা বলছি আমরা। সো 4% ইন্ডিয়া থেকে। আর বাংলাদেশের থেকে কত পার্সেন্ট? 0.09%। তো আমরা কিন্তু খুব কম সংখ্যায় কমিউনিটি। আচ্ছা, তো এই যে সংখ্যায় কমিউনিটি, আমরা একে তো আমরা সংখ্যায় কম, তো আমরা যদি এই কম সংখ্যার মানুষগুলিকে যদি একসাথে বুস্ট করতে চাই, একসাথে কোথাও আগাতে চাই, তাহলে রাতারাতি তো কোনো কিছু সম্ভব হবে না। সো এই একমাত্র ইন্টারনেটই পারে, আইটি পারে সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে। এই একটা প্ল্যাটফর্ম, এই একটা জায়গাকে, কমিউনিটিকে যদি আমি গোছাতে চাই, এক জায়গায় করতে চাই, তাহলে একমাত্র মাধ্যমই হচ্ছে আসলে আইটি, যেটা দিয়ে আপনি খুব সহজে সবার কাছে পৌঁছাতে পারবেন। এবং শুধু পৌঁছানো না, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ এটা তো আছেই। তো তারপরেও আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের জেনারেশন, এখানে যে জেনারেশনটা,
সেটা হলো বাংলাদেশি জেনারেশনের আমরা ফার্স্ট জেনারেশন অলমোস্ট 60%। আমাদের কমিউনিটিতে ফার্স্ট জেনারেশন পিপল হচ্ছে 60 থেকে 65%। আচ্ছা। আর সেকেন্ড জেনারেশন হচ্ছে রেস্ট 35% এরকম, 45 to 35% এরকম হবে, মানে সেকেন্ড জেনারেশন মানে যারা এখানে জন্মেছে। আচ্ছা। আর ফার্স্ট জেনারেশন মানে যারা বাংলাদেশে জন্মে এখানে আসছে। সো আমাদের এই ট্রেন্ডটা কিন্তু খুব বেশি দিনের না, হ্যাঁ। যার ফলে আমাদের এইজ পিপলের সংখ্যা বেশি কমিউনিটিতে। এবং এই মানুষগুলো দেখা গেছে যে ঠিকমতো অনলাইন বা ইন্টারনেট, তারা যখন বাংলাদেশ থেকে এখানে আসছে তখন তারা ইন্টারনেট বাংলাদেশে শুরু হয়নি, অথবা খুব অল্প পরিসরে হয়েছে। এবং যেই মানুষগুলো এখানে এসছেন তারা কিন্তু কাজের সন্ধানে আসছিলেন। তারা লেখাপড়া করার জন্য খুব কম মানুষ বিদেশে আসতেন ওই সময়টাতে। যারা এসছেন তারা কাজের জন্যই আসছিলেন। সো কাজের মানুষগুলি কিন্তু সবসময় দেখবেন যে যারা আমরা এর আগের ইয়েতে আপনাকে বলেছিলাম যে এটা লেবার বেজ ইকোনমি বাংলাদেশ। সো বাংলাদেশ যেহেতু লেবার বেজ ইকোনমি, সো আমাদের টেন্ডেন্সিটাই এভাবে থাকে যে আমরা কোথাও গিয়ে কাজ করতে চাই। আপনি দেখেন সৌদি আরবে প্রায় 30 লক্ষ বাঙালি থাকে, মালয়েশিয়াতে 10 লক্ষ থাকে, মিডল ইস্টে আরব আমিরাতে থাকে প্রায় 16 লক্ষ। হু আর দে? অল আর লেবার। সো তার মানে এটা কি, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, ওখানকার রিকোয়ারমেন্ট ফোর্স করছে বাংলাদেশে যেতে যেখানে লেবার হয়। কিন্তু আপনি যদি নলেজ বেজ ইকোনমির কথা বলছি, খুব কত পার্সেন্ট মানুষ চাকরি নিয়ে একটা ইউনিভার্সিটি অফ শিকাগোতে আসছে, হ্যাঁ এরকম বড় বড় ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আসতে পারে নাই ওই সময়টাতে। তো এইটা একটা গ্যাপ ছিল। এবং আপনি বলছেন যে লেবার বেস ইকোনমি থেকে যদি নলেজ বেসড ইকোনমিতে যেতে হয় তাহলে সেটার সবচেয়ে সহজ এবং সবচেয়ে স্মুথ যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আইসিটি। হ্যাঁ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।